সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের অনুশীলন বইয়ের গতির খেলা নিয়ে আলোচনা করব। এই আলোচনার জন্য আমাদের অনুশীলন বইয়ের কিছু শখ পূরণ করতে হবে। চলো দেখি কিভাবে সেই শখ পূরণ করা যায়। তার আগে আরেকটা কাজ করতে হবে, অর্থাৎ এই কাজটি সম্পন্ন করার জন্য আমাদের মাঠ পর্যায়ে কিছু খেলা সম্পন্ন করতে হবে। সেই খেলাগুলো কি দেখি? এই যে তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, একটা মেয়ে দৌড়াচ্ছে। দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে কিছু শিক্ষার্থীদের। আর কিছু শিক্ষার্থীদের তোমার দড়ি লাফে অংশগ্রহণ করতে হবে। কিছু শিক্ষার্থীদের তোমার ভার নিক্ষেপে অংশগ্রহণ করতে হবে। কিছু শিক্ষার্থীদের কারাম খেলায় অংশগ্রহণ করতে হবে। তার মানে প্রথম শখটা আমরা পূরণ করার জন্য এই ক্ষেত্রে শিক্ষার্থীদের অর্থাৎ সদস্যের যারা খেলায় অংশগ্রহণ করবে তাদেরকে ঠিক এইভাবে শখটি পূরণ করতে হবে। এখানে যেমন দেওয়া আছে মাত্র 4 জন, তোমরা আরো যে ছাত্র সংখ্যা বা শিক্ষার্থী সংখ্যা বা সদস্য সংখ্যা বাড়াবে। যেমন ধরো যে কে কোন খেলায় অংশগ্রহণ করবে তাদের নাম থাকবে এই পাশে। তারপরে যেখানে খেলাগুলোর নাম আছে দৌড়, দড়ি লাফ, ভার নিক্ষেপ, ক্যারাম। যেমন ধরো আলিফ, সে দড়ি লাফে অংশগ্রহণ করবে। সাদিকুল, সে ক্যারামে অংশগ্রহণ করবে। জিহাদ দৌড়ে অংশগ্রহণ করবে এবং রেদওয়ান ভার নিক্ষেপে অংশগ্রহণ করবে। এইভাবে এই প্রথম ছকটা পূরণ করতে হবে। তো যাই হোক, তারপরে আসো দেখি আমরা দ্বিতীয় ছক যেটা আছে। দ্বিতীয় ছকটা মূলত হলো তোমার এইখানে খেলাগুলোর নাম থাকবে এবং এই খেলাগুলো যারা যারা আয়োজন করবে অর্থাৎ যারা দায়িত্ব নিয়ে সম্পন্ন করবে তাদের দলের নাম থাকবে। তোমরা ইচ্ছে করলে সেই দলগুলোর নামটা নিজেরাই দিয়ে নিতে পারো। যেমন আমি এখানে নদীর নামে পদ্মা, মেঘনা, যমুনা, গোমতী দিয়েছি। তোমরা ইচ্ছে করলে বিভিন্ন ফুল বা পাখি সেইগুলোর নামও দিতে পারো। যেমন দৌড় এই খেলাটা যারা এই খেলাটা যারা সম্পন্ন করবো দায়িত্ব নিয়ে তাদের ওই গ্রুপের নাম দিয়েছে পদ্মা, অর্থাৎ দড়িলাফ, মেঘনা, ভার নিক্ষেপ, যমুনা, ক্যারাম, গোমতী। এভাবে তোমার পুরো দলটা সেট হয়ে গেলে অর্থাৎ সবকিছুর আয়োজন শেষ হয়ে গেলে আমরা প্রথম শুরু করতে পারি খেলাগুলো। যেমন এখানে আমরা প্রথমেই আমরা ধরো যে দৌড় প্রতিযোগিতা শুরু করব। দৌড় প্রতিযোগিতা, এই দৌড় প্রতিযোগিতায় এখানে 100 মিটার দৌড় হবে। 100 মিটার দৌড়ে সবাই দৌড় দিবে এবং প্রতিযোগীদের আগে নাম থাকবে। যেমন ধরো যে এখানে এই খেলার মধ্যে প্রতিযোগীদের যে নাম আমি এখানে লিখে রাখছি, এখানে নামটা লিখে রাখছি। তারপরে আর এই দৌড়টা হবে তোমার 100 মিটার দূরত্বের একটা দৌড় হবে। কে কোন সময়ে অর্থাৎ কখন দৌড় দিয়ে এই 100 মিটার দূরত্ব অতিক্রম করবে তাদের এই সময়গুলো ডান পাশ দিয়ে আমি আপাতত একটা ধরে রাখছি। এটাকে ধরে রাখলে হবে না। অর্থাৎ যেমন ধরো যে আলিফ নামে একটা ছেলে বা সবাই দৌড় দিল, দৌড় দেওয়ার পর যেমন ধরো যে আলিফ এই 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর তখন কেউ হয়তো স্টপ ওয়াচ বন্ধ করে দিয়েছে। স্টপওয়াচ বন্ধ করে দেওয়ার পর দেখা গেছে যে আলী 15.15 সেকেন্ড সময় নিয়ে তোমার 100 মিটার দূরত্ব অতিক্রম করতে। তেমনি সাজিদ 15.40, মেজবা 15.30, জিহাদ 15 এইভাবে তোমার ধরতে পুরোপুরি দৌড় অতিক্রম করবে বা দৌড় দিয়ে এই দূরত্বটি অতিক্রম করবে। এইভাবে তোমরা কি করবে 3 নাম্বার ছকটা পূরণ করবে। তারপরে আসো দেখি যে দড়ি লাফ। দড়ি লাফে তোমরা দেখতেই পাচ্ছ এই দড়ি লাফ খেলার মধ্যে একজন যারা পরিচালনা করবে তারা খেয়াল রাখবে যে যে দড়ি লাফ দিচ্ছে সে কতটা তার চতুর্দিক দিয়ে দড়িটা ঘুরাচ্ছে, মানে শেষ হওয়া পর্যন্ত, এবং সে কত সময় নিয়েছে। ঠিক এইভাবে যেমন ধরো এখানে আমি একটা চার্ট দেওয়া আছে তোমাদের। যেমন মিনা, সে মোট 428 বার ঘুরিয়েছে, সময় নিয়েছে 214 সেকেন্ড এবং প্রতি সেকেন্ডে সে প্রায় 2 পাক দিয়েছে। তো এই হিসেবে আমরা যদি তার স্থান নির্ধারণ করি, দেখো হেনা 160 বার পাক দিয়েছে, সময় নিয়েছে সে 80 সেকেন্ড। গড়ের
প্রতি সেকেন্ডে 2 বার। অর্থী 324 বার পাক দিয়েছে, সময় নিয়েছে 108 সেকেন্ড। সে প্রতি সেকেন্ডে 3 বার পাক দিয়েছে। মিতু সে 180 বার পাক দিয়েছে এবং সময় নিয়েছে 60 সেকেন্ড। প্রতি গড়ে প্রতি সেকেন্ডে পাক দিয়েছে 3টি। অর্থাৎ এই খেলার মধ্যে যারা বেশি সময় ধরে অবস্থান করতে পারবে তারাই প্রথম দিকে অবস্থান করবে। তো যাই হোক, এটা দিয়ে তুমি দড়ি লাফের খেলা শেষ হলো। তারপরে আমরা শেষ করব যেটা, সেটা হলো যে ভার নিক্ষেপ। ভার নিক্ষেপের জন্য আমরা অবশ্য একটা কাজ করব, যে এই ক্ষেত্রে টেনিস বল বা ক্রিকেট বল এরকম বিশেষ করে রাবারের যে বলগুলো আছে সেই বলগুলো ব্যাগে, একটা বাজারে শপিং ব্যাগের মধ্যে যে ছোট যে কাপড়ের ব্যাগ, সেই ব্যাগ দিয়ে সুন্দর করে বেঁধে, সুতা দিয়ে বেঁধে এটাকে ঘুরাই ঘুরাইয়ে তারপরে জোরে নিক্ষেপ করার একটা ব্যবস্থা করা। এই ক্ষেত্রে যে যত জোরে দিতে পারবে সে তত বেশি এগিয়ে থাকবে। যেমন ধরো এখানে আরেকটা কথা বলেছে, বলসহ ব্যাগটা দড়ির সঙ্গে লাগানো অবস্থায় তোমার কি অনুভূতি হচ্ছে? বলসহ ব্যাগটা দড়ির সঙ্গে লাগানো অবস্থায় মনে হচ্ছে বলটার প্রান্ত ভাগ ভারী, দড়ির মধ্যে টান পড়ছে, বলের মধ্যে টান পড়ছে। তুমি দড়িটাকে টেনে ধরে আসো, বলটা কি সামনের দিকে ছুটে যেতে চাইছে? হ্যাঁ, সত্যি তাই। বলটা একদিকে ছুটে যাইতে চাইছে এবং দড়িটাও টান দিয়ে ধরা হয়েছে। ঠিক এইভাবে ছকটা 5 নাম্বার ছকটা পূরণ করবে, যে যে কয়জন প্রতিযোগী অংশগ্রহণ করবে তাদের নাম লিখতে হবে। যেমন ধরো রিহাম, সে অংশগ্রহণ করছিল, সে বলটা ছুঁড়ে মেরেছে, সে ধরে নাও যে সে 100 মিটার দূরত্ব অতিক্রম করছে। এভাবে কয়েকজন করছে এবং যে সবচেয়ে বেশি দূরত্ব দিতে পারছে সেই হলো কি বেশি তোমার, সেই হয়তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম ধারাবাহিকভাবে আসবে। তো যাই হোক, এবার আসো দেখি। এখানে আরেকটা কথা আছে যে তোমার একা বলটি সোজা সামনের দিকে না গিয়ে বারবার নিচের দিকে বাঁকা হয়ে পড়লো কেন? তোমার এখানে আঁকা বলটা মানে হলো এই যে একটা জিনিস দেখো, যে একটি মেয়ে বল ছুঁড়ে মারছে, সেই বলটা বাঁকা হয়ে গিয়ে মাটির মধ্যে পড়ছে। এখানে এর প্রেক্ষিতে প্রশ্ন করেছে যে তোমার আঁকা ছবিতে বলটি সোজা সামনের দিকে না গিয়ে বারবার নিচের দিকে বাঁকা হয়ে পড়লে হলো তোমার ধারণা। এটার উত্তর আমি একটু লিখে রেখেছি, তোমরা একটু খেয়াল করো। ছুড়ে দেওয়া বলটি সোজা সামনের দিকে না গিয়ে বাঁকা হয়ে পড়ার কারণ হলো ছোড়া বলটি বায়ুমণ্ডলে বাতাসের ঘর্ষণজনিত কারণে তার গতি কমতে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণযুক্ত বলের কারণে নিচের দিকে নেমে আসে। আমরা জানি মধ্যাকর্ষণজনিত বল প্রত্যেকটা বস্তুকে তার পৃথিবীর কেন্দ্রের দিকে টানে। যেহেতু বলটি ছুড়ে দেওয়া হয়েছিল, তাই কি হয়েছে, এই বলটি তোমার কি হচ্ছে একটা সময় পৃথিবীর মধ্যে মানে ভূমিতে পড়বেই। এটা পড়বে এই কারণে অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ মধ্যাকর্ষণজনিত বলের কারণে। এবার আসো দেখি আমরা ক্যারাম খেলার বিষয়টা দেখি। ক্যারাম খেলার মধ্যে একটা বিশেষ হলো যে এখানে ক্যারামের 3 ধরনের গুটি থাকে। একটা সাদা গুটি, আরেকটা হলো কালো গুটি, আরেকটা লাল, এবং আরেকটা স্ট্রাইকার থাকে। সাদা গুটি, তো এই ক্ষেত্রে দেখো তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে, প্রশ্ন করছে যে গুটিগুলো কিভাবে একটার সঙ্গে আরেকটা টোকা লেগে এদিক সেদিক ছুটে পড়ে। যখন স্ট্রাইকার দিয়ে গুটির মধ্যে হিট করা হয় তখন প্রত্যেকটা গুটি কিন্তু গতিপ্রাপ্ত হয়, গতিশীল হয়, গতিশীল অর্থাৎ স্মৃতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে এদিক সেদিক ছুটে বেড়ায়। আরেকটা বলছে পথিমধ্যে অন্য গুটির সঙ্গে যদি ধাক্কা না লাগে তাহলে একটি নির্দিষ্ট গুটির গতিপথ কি নির্দিষ্ট দিকে থাকে নাকি পরিবর্তন হয়? এই ক্ষেত্রে গতি নির্দিষ্ট পথেই থাকবে, কোনো গতিপথ পরিবর্তন হবে না। তারপরে আছে যে ধাক্কা লাগার পরে কিভাবে ও কোন দিকে পরিবর্তন হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে গুটির মধ্যে যদি ধাক্কা লাগে তাহলে ধাক্কা লাগার কারণে তারা কি গতি সঞ্চার করবে এবং যে পাশে ধাক্কা লাগবে তার বিপরীত দিকে গতি তৈরি হবে এবং সেই দিকে এই ক্যারামের গুটিগুলো ধাবিত হবে।
সরল গতিতে। তো এই ক্ষেত্রে দেখো এই ছকটা পূরণ করতে হবে ঠিক এইভাবে যে যারা যারা ক্যারাম খেলায় অংশগ্রহণ করছে ধরলাম। আচ্ছা, ক্যারাম বোর্ডে যে বোরিক পাউডার দেওয়া হয়েছিল মনে আছে? বোরিক পাউডার কেন দেওয়া হয় বলতো? না দিলেই বা কি? তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। ও, এই বিষয়টা হলো বোর্ডে বোরিক পাউডার দিলে একটা জিনিস হয় যে এখানে ক্যারাম বোর্ডের যে প্রান্তটা আছে অর্থাৎ ক্যারাম বোর্ডের যে পৃষ্ঠটা আছে আর গুটির পৃষ্ঠটা এই দুয়ের মাঝখানে যখন বোরিক পাউডার পরে, বোরিক পাউডার পরার পর একটু পিচ্ছিল হয় এবং এবং ওখানে ঘর্ষণ তখন কম হয়। ঘর্ষণ কম হলে তখন বল কম লাগে, খুব সহজে গুটি চলাচল করতে পারে। এখানে এইভাবে বলা যায় যে বোর্ডে বুরিক পাউডার দিলে ওয়া অনেকটা পিচ্ছিল হয় এবং স্ট্রাইকার ও গুটি গুলোর সাথে বোর্ডের ঘর্ষণ বল কমে যায়। বুরিক পাউডার না দিলে ঘর্ষণ বল বেশি লাগে, ফলে গুটি চলাচলে বাধাপ্রাপ্ত হয়। আচ্ছা, তারপরে এবার আসো দেখি যে বাড়ির কাজ। এখানে বাড়ির কাজের মধ্যে আমরা দেখতেছি যে এইরকম যে আজ তোমরা যেসব খেলায় অংশ নিলে সেখানে তো নানা ধরনের গতির ব্যাপার ছিল। অনুসন্ধানী পাঠ্য বই থেকে বিভিন্ন ধরনের গতির অংশটা ভালো করে পড়ে নিচের ছক ৭ মোতাবেক খেলার সঙ্গে এসব গতির কোনো মিল পাও কিনা তা ভেবে দেখো তো কোন মিল চোখে পড়লে নির্দিষ্ট কলামে। আচ্ছা, আমরা যে খেলাগুলো খেললাম এই খেলাগুলোর সাথে এই সরল গতি, বক্র গতি, ঘূর্ণন গতি এবং পর্যায় গতির কোনো মিল আছে কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই আমরা দেখবো, মিল অবশ্যই আছে। যেমন আমরা যখন দৌড় দিই এটা শুধু সামনের দিকে ১০০ মিটার দৌড় দিলাম, ১০০ মিটার দৌড় এটা সরল গতির মধ্যে পড়ে। দড়িলাপ, যেহেতু দড়িলাপটা পুরা শরীরের উপর দিয়ে ঘুরে আসে সুতরাং এটা ঘূর্ণন গতিও, এবং বারবার একই জায়গায় ঘুরে আসে বিধায় এটাকে পর্যায় গতিও বলা যায়। ভার নিক্ষেপ, ভার নিক্ষেপ আমরা কি বলটা যখন দূরে ছুঁড়ে ফেললাম সে কিন্তু আবার পৃথিবী পৃষ্ঠের মধ্যেই অর্থাৎ ভূপৃষ্ঠের মধ্যে বাঁকা হয়ে পড়লো, এই জন্য এটা বক্রগতি। আর ক্যারামের গুটি যেভাবেই আঘাতপ্রাপ্ত হোক না কেন সে কিন্তু সরাসরি চলে, এই জন্য সে সরল গতির অন্তর্ভুক্ত। ঠিক আছে, এবার আসো দেখি আরেকটা জিনিস বলা আছে যে বলছে এবার নিচের এই বিভিন্ন ধরনের গতি আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় তা তোমার পাশের বন্ধুর সঙ্গে আলোচনা করে লেখো। বন্ধুর সাথে আলোচনা করে তোমরা বিষয়টা দেখবে। এখানে শুধু এরকম না, তোমরাও পাশাপাশি দেখবে যে আরো অন্যান্য কোনো গতি আছে কিনা। আমি এর মধ্যে কিছুটা আলোচনা করতেছি, তোমরা ভালো করে দেখো। যে জিনিসটা হলো যে সরল গতি, সোজা দৌড় দেওয়া, এটা একটা সরল গতি। মুক্তভাবে কোনো বস্তু উপর থেকে নিচে পড়া, এটাও সরল গতি। লিফটে ওঠা, লিফট যখন উপর দিকে উঠে অথবা নামে এটাও সরল গতির অন্তর্ভুক্ত। লিফট কখনো এঁকে বেঁকে চলে না। বক্রগতি, আঁকা বাঁকা রাস্তার সাইকেল চালানো, এটা অবশ্যই বক্রগতির অন্তর্ভুক্ত। পৃথিবীর চারদিকে চাঁদের গতি, চাঁদ পৃথিবীর চতুর্দিকে ঘুরে অথবা পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে উপবৃত্তাকার পথে, এটা বক্রগতি। রোলার কোস্টারের গতি, রোলার কোস্টার অনেক সময় দেখা যায় একবার নিচে উঠতেছে একবার উপরে যাইতেছে, এই যে আঁকা বাঁকা পথে, সেই ঘূর্ণন গতির মধ্যে আমরা দেখতেছি বৈদ্যুতিক পাখার গতি বারবার ঘুরতেছে, গাড়ির চাকার গতি, ঘড়ির কাঁটার গতি। পর্যায়বৃত্ত গতি, আমরা দেখতেছি পর্যায়বৃত্ত গতি। দোলনার গতি, দোলনার মধ্যে ওঠার পরে দেখা যায় দোলনা একবার যাচ্ছে আবার ফিরে আসতেছে। ঘড়ির দুল গতি, এইগুলো। ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটা একই জায়গায় ঘুরে বারবার ঘুরে আবার আগের জায়গায় আসতেছে, আবার ওখান থেকে নতুন করে ঘোরা শুরু হচ্ছে। পর্যায়ক্রমে এই ঘড়ির কাঁটাগুলো আসবে, এটাকে পর্যায় গতি বলা চলে। এটা যদিও একটা ঘূর্ণন গতি। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ ঘটে, সেই ক্ষেত্রে তোমার কি হয়, এটাকে পর্যাবৃত্ত গতির মধ্যেই ধরা হয়। তো যাই হোক, এবার আসো দেখি যে এখানে একটা কথা বলা আছে যে শক্তি থেকে তোমার দলের সদস্য যে দৌড়ে অংশ নিয়েছিল তার বেগ কত তা পরের পৃষ্ঠায় ফাঁকা জায়গায় হিসাব। এখানে ৩ নাম্বার মধ্যে অনেকগুলো ছাত্রের গতি বা দৌড়ের কথা বলা আছে। এখানে ৩টা
ছাত্রের হিসাব আপাতত দিয়েছি। এভাবে আমি যেভাবে দেখাইলাম তোমরা যে কয়জন ছাত্র অংশ নেয় যে কয়জন ছাত্র অংশ নেয় তাদের সবগুলোকে দেখাইতে পারো। যেমন আলিফ তোমার 100 মিটার দৌড় অতিক্রম করেছিল এবং সেই সময় নিয়েছিল 15.15। এই গতিতে বেগ, আমরা বেগটাকে জানতে চাইলে অতিক্রান্ত দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা বেগ পাবো। তাহলে 100কে যদি আমরা 15.15 দ্বারা ভাগ করি তাহলে দেখা যাবে সে প্রতি সেকেন্ডে 6.6 মিটার দূরত্ব সে অতিক্রম করেছে। অনুরূপ ভাবে সাদিক 6.3 মিটার, সাদিকুল তোমার 6.5 মিটার পার সেকেন্ড, এই হিসেবে সে দূরত্ব অতিক্রম করেছে। তো যাই হোক, এবার আসো দেখি যে এখানে একটা কথা আছে, আমরা দেখব যে এখানে বলছে যে একটা বল উপর থেকে পড়ছে, বলটা বেশি উপর থেকে পড়লে কি বেশি জোরে পড়বে নাকি যে উচ্চতা থেকেই পড়ুক একই রকম জোরে নিচে পড়বে? হ্যাঁ, একটা বল মানে বল আমি ধরলাম যে সেটা, এই বলটা ধরলাম, ধরো এই একটা বল, সে এই 5 মিটার উপর থেকে নিচে পড়লো, 5 মিটার, 5 মিটার উপর থেকে নিচে পড়লো। এটা যতটুকু ভাবে পড়বে, সেই বলটা যদি আবার ধরা দেই সে 10 মিটার উপর থেকে পড়ে, তাহলে অবশ্যই আগের চেয়ে সে জোরে পড়বে। এরকম একটা ডাস্টার যদি আমি 2 মিটার উপর থেকে ফেলে দিই, সে যতটুকু টেবিলের উপর পরে যতটুকু সাউন্ড করবে, তদ্রূপ এটাকে যদি 15 মিটার উপর থেকে ফেলে দিই তাহলে ওর মধ্যে গতি বেশি প্রাপ্ত হবে, শক্তিও বেশি হবে এবং বেশি জোরে শব্দ হবে এবং বেশি জোরে পড়বে। অর্থাৎ দৈর্ঘ্য যত বাড়বে বা উচ্চতা যত বাড়বে তার মধ্যে শক্তিও বা বেগও তত বাড়বে, ফলে ওটা পড়বেও বেশি জোরে নিচে। তো যাই হোক, আমরা মোটামুটি আজকে এই পর্যন্তই শেষ দিলাম। তোমরা যারা এই ভিডিওটা দেখলে, ভিডিও দেখার পরে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নতুন আরো ভিডিও নিয়ে আসতেছি সামনে। আমরা পরবর্তীতে অনুসন্ধান বইয়ে যে বেগ আছে, বিভিন্ন ধরনের গতি আছে, ত্বরণ আছে, মন্দন আছে, সেটা নিয়ে আমি আবার পরবর্তীতে আরেকটা ভিডিও দিব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।